পাগল করে দিচ্ছ সুগন্ধি ফুল। ফিজা আবরাজের বুকে নাক মুখ গুজে রেখে বলল, খুব বাজে আপনি। শরীর ব্যথা? মাথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে জিজ্ঞাসা করলো আবরাজ। ফিজা কথা বলে। আবরাজ তপ্ত শ্বাস ফেলে ফিজাকে বলল, ড্রেস চেঞ্জ করতে হবে, ঘুম প্রয়োজন তোমার। ফিজা দূরে গিয়ে দাঁড়ালো। আবরাজ উঠে বাইরে চলে গেল। নিজে কাপড় পরে ফিজাকে ওয়াশরুমে কাপড় দিল। ফিজা পুরোটা সময় যেন ঘরে রইল। সব সময় জীবনটা এমন সহজ সরলভাবে চললে কতই না ভালো হতো। ফিজা সারাদিন রুমে শুয়ে বসে দিন কাটালো। আবরাজ অফিসে গিয়েছে, ফিরতে রাত হবে বলেছে। সবাই রুমে এসে ফিজার সাথে আড্ডা দিয়েছে। মিষ্টি, ইলা বেগম, মমিতা বেগম, মেহেরিন তারা এখনও রয়েছে। আবরাজ নিজ থেকে তাদের থাকতে বলেছে। বাড়িতে সে একটা গেট টুগেদার করবে, এতে কারোর সমস্যা থাকার কথা নয়। যেহেতু হঠাৎ আবরাজ বিয়ে করেছে, সেক্ষেত্রে সবাই তো জানে না বিয়ে হয়েছে। আবরাজের সিদ্ধান্তে সবাই সহমত। বিকেলের দিকে ইয়া বড় একটা পার্সেল নিয়ে একজন গার্ডস হাজির হলো। রুমে বসে তখন ফিজা। গার্ড পার্সেল রুমে দিয়ে চলে গেল। অনেক বড় একটা বক্স। তখন ফিজার মোবাইলে আবরাজের কল এলো। ফিজা ফোন রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে রাশভারী কণ্ঠস্বর ভেসে আসে, সুগন্ধি ফুল। পার্সেল। রাতে বেরোবো? আবরাজ পরপরই জিজ্ঞাসা করলো, শরীর এখনো খারাপ লাগছে? ফিজার লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। মিনমিন করে বলল, ঠিক আছে। রেডি থেকো, রাতে ফিরছি। আবরাজ কল কাটতেই ফিজা তপ্ত শ্বাস ফেলল। কি সাংঘাতিক পুরুষ! এসব কেউ ফোনে জিজ্ঞেস করে? ফিজা ফোন রেখে পার্সেল খুলে থম মেরে বসে রইল। এক এক করে সবগুলো শাড়ি নামিয়ে বিছানায় রেখে ফ্যাল ফ্যাল করে সেগুলোর দিকে তাকিয়ে রইল। ফিজা এক এক করে সব কটা শাড়ি গুনে দেখল। মোট 48টা শাড়ি এখানে। বিছানা অনেকটা জায়গা জুড়ে সবগুলো শাড়ি। ফিজা বিস্ময়ে কিছু সময় চুপ করে থেকে আবার ফোন হাতে নিল। কল লাগালো আবরাজকে। আবরাজ কল রিসিভ করলো না। ফিজা বিরক্ত হলো। ফোন বিছানার উপর ছুঁড়ে ফেলে হাঁটু মুড়ে বসে রইল ফ্লোরে। জার্মানি থাকতে 12টা দিয়েছিল, আর এখন 48টা, ডাবলের ডাবল। রাত 8:30টায় আবরাজ বাসায় ফিরল। সবাই তখন লিভিং রুমে বসা। কালকের অনুষ্ঠানের আয়োজন নিয়ে সবার আলোচনা। বাড়ি ঘর সন্ধ্যা থেকে সাজানো গোছানো শুরু হয়ে গিয়েছে। আবরাজ দৃষ্টি বুলিয়ে চারদিকে দেখে। সবাই আছে, বউ নেই তার। হাতে ঝুলানো কোট একজন সার্ভেন্ট নিতে এলে আবরাজ দিল না। মনে আছে তার এটার কথা, বইয়ের পছন্দ নয়। সে সেটা কোলে নিয়ে বসলো সোফায়। কথা হলো সবার সাথে টুকটাক। আব্রাহাম আছে এখানে। আবরাজ কি মনে করে জিজ্ঞাসা করলো, বিয়ে করবি না? এক ঘর মানুষ, যদিও খুব বেশি নয়। মেহেরিন, মিষ্টি, মহিতা বেগম, ইলা বেগম, মিলন খান, সাব্বির আর 2-3 জন ডেকোরেশনের লোক। আবরাজের মুখে হঠাৎ এমন প্রশ্নে সবাই কিছুটা কৌতূহল নিয়ে আব্রাহামের দিকে তাকালো। ইলা বেগম অবশ্য বড় ছেলের কথায় সন্তুষ্ট হলেন। ছেলে বড় হয়েছে, বিয়ে দেওয়া নিয়ে তিনি তো কিছু বললেও কেউ কানে তুলবে না। এখন নিশ্চয়ই বড় ভাইকে এড়িয়ে যেতে পারবে না। আব্রাহাম গলা পরিষ্কার করলো আর চোখে একবার রান্নাঘরের দিকে তাকিয়ে কফির মগ হাতে তুলে নিয়ে বলল, করব, মন মতো মেয়ে পাই। কেমন মেয়ে আমাকে বলো আব্বু, আমি খুঁজবো। ইলা বেগম বেশ উচ্ছ্বাসিত হয়ে বলে উঠল। আব্রাহাম মায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে জবাব দিল, তোমাকে কষ্ট করতে হবে না আম্মু, আমি খুঁজে বলবো তোমায়। এই কথার উপর তো আর কোনো কথা খাটে না, তাই ও ব্যাপারে আর কেউ কিছু বলল না। আবরাজ আব্রাহামকে লক্ষ্য করল।
রান্নাঘরে তাকিয়েছে, এটা সে খুব ভালো করে লক্ষ্য করেছে। কিন্তু কেন তাকালো? এই প্রশ্নের উত্তরের জন্য আবরাজকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ফিজা হাতে নাস্তার একটা প্লেট নিয়ে তখন বেরিয়ে এলো। আবরাজ এমনিতেই ফুরফুরে মেজাজে ছিল, তবে বউকে কাজ করতে দেখে মেজাজ খারাপ হলো। চল শক্ত হয়ে এলো। হনহনিয়ে সিঁড়ির দিকে চলে গেল। ইলা বেগম পেছন থেকে ডাকলেও আবরাজ না তাকিয়ে বলে দিল তার টায়ার্ড লাগছে। ইলা বেগম এটা শুনে আর কিছু বলল না। ফিজা বুঝে পেল না এত সময় বসে থেকে এখন কেন চলে গেল। ফিজা নাস্তা রেখে ইলা বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। ভদ্রমহিলা কি বুঝলেন কে জানে, ফিজাকে গম্ভীর স্বরে বললেন, রুমে যাও, দেখো গিয়ে ওর কিছু লাগবে নাকি। ফিজা সবার দিকে একবার করে তাকালো, কারো ওর দিকে নজর নেই। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে ফিজা। এরপর শাশুড়ির পেছন থেকে গুটি গুটি পায়ে চলে গেল। আব্রাহাম সেদিকে বার কয়েক আর চোখে তাকিয়ে দেখল, তবে নিজের এই কাজে সে নিজেই বারবার বিরক্ত হচ্ছে, সাথে নিজের উপর রাগ হচ্ছে। ফিজা রুমে এসে আবরাজের দেখা পেল না। রুমে নেই আবরাজ। ওয়াশরুম থেকে পানির শব্দ হচ্ছে। ফিজা কাচের দেওয়ালের ওপাশে বলিষ্ঠ একটা ছায়া দেখল, ঝর্ণার নিচে দাঁড়িয়ে। ফিজা জানে আবরাজ রেগে আছে। কারণ কি? ওই যে রান্নাঘরে গেল। আবরাজ মোটেও চায় না বউ তার রান্নাঘরে যায়। সে জার্মান থাকা অবস্থায় এ বিষয়ে কথা বলেছে অনেকবার ফিজার সাথে। কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করে রেখেছে রান্নাঘরে যেন না যায়, যেটা ফিজা বারবার লঙ্ঘন করেছে। ফিজা টাওয়াল একটা হাতে নিয়ে বাইরে থেকে হাত নাড়িয়ে আবরাজের মনোযোগ পাওয়ার চেষ্টা করলো, তবে কোনো লাভ নেই। আবরাজ দেওয়ালে হাত ছেঁকিয়ে চোখ বন্ধ করে আছে। রাতের বেলায় এত সময় পানিতে ভিজলে ঠান্ডা লাগবে। ফিজা শেষমেশ বাধ্য হয়ে দরজার দিকে নক করলো। দরজা খোলা। ফিজা দ্বিধায় পড়ল যাবে কি না। এরই মধ্যে ভেতর থেকে গম্ভীর স্বর ভেসে আসে, কাম। আপনি নিয়ে নিন না এটা। ফিজা মোলায়েম স্বরে বলল, কিন্তু পরক্ষণেই চমকে উঠল। কানে শুনতে পাচ্ছ না? আসতে বলেছি আমি। ভারী কিশোর। ধমক খেয়ে ফিজা দরজা অল্প একটু ফাঁক করে ভেতরে এলো। আবরাজ সাথে সাথে বউকে ঝট করে নিজের সাথে চেপে ধরল। ফিজা হতভম্ব। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আবরাজ, আর ইউ ম্যাড? কথা শোনো না কেন তুমি? নাকি নিজেকে খুব বড় মনে করো? তুমি শুনতে পাও না আমার কথা? আমি মোটেও নিজেকে বড় মনে করি না। কেন রেগে আছেন? চুপ বেয়াদব মেয়ে। রাগের কারণ জানার পরেও কারণ জানতে চাইলে আরো বেশি রাগ হয়। আবরাজ ফিজার পেটে আঙ্গুল চেপে ধরে। ফিজা ব্যথা পায়, তবুও টু শব্দ করে না, বরং আবরাজের রাগ দেখে এই মুহূর্তে ওর হাসি পাচ্ছে। ঠোঁট টিপে হাসি আটকে রাখলো। পানির ধারা ঝর্ণা থেকে পড়ে দুজনকে ভিজিয়ে জুবুথুবু করে দিয়েছে। দুজনের কেউ পানির জন্য চোখ মেলে একে অপরের দিকে তাকাতে পারছে না। ফিজা তবুও পিটপিট করে তাকিয়ে আবরাজের দিকে বলল, আচ্ছা সরি, যাব না রান্নাঘরে, ছাড়ুন আমায়। বলতে বলতে আবরাজের উন্মুক্ত লোমহীন বক্ষে অধর ছুঁয়ে দিল। আবরাজ ফিজাকে ছাড়ল না। ফিজা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ভ্রু কুঁচকে তাকালো আবরাজের দিকে। আবরাজ ফিজার ঘাড়ের ভেজা চুলগুলো বাঁ হাতে সরিয়ে দিল। ঝুঁকে এসে সেখানে পর পর অনেকবার অধর বুলিয়ে দিতে লাগলো। ফিজা কোনো রকম নিজের হাতটা ছাড়িয়ে ট্যাপ বন্ধ করে দিল। পানি পড়া বন্ধ হলো, তবুও আবরাজ খানের রোমান্স বন্ধ হলো না। ফিসফিসিয়ে মাদক আসক্ত স্বরে শুধালো, নো, এখন তো আরো আগে না। আবরাজ সোনার পাত্র নয়। ফিজা বাধা দিলেও শুনবে না। ভেজা কাপড়ে বউকে কোলে নিয়ে আবরাজ রুমে চলে এলো। নিজের গায়ের অর্ধপরিহিত ভেজা শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিল। সেটার স্থান হলো মেঝেতে। ফিজার সর্বাঙ্গে বিচরণ ঘটে বলিষ্ঠ সুঠাম দেহের মানুষটার। অনুভূতির অন্তরালে সারবস্ত আবিষ্কার করলো পুরুষটা তাকে ছুঁয়ে দিলে সে নিজেকে সামলে উঠতে পারে না। এত বছর এতদিন যা হয়নি, কিংবা বারবার ছোঁয়ার চেষ্টা বাদসাধ্য সে। আজ এখন সে আর বাধা দিতে পারবে না, বরং স্বামী নামক এই পুরুষের ছোঁয়ায় সে ভালোবাসা খুঁজে পায়। সুখের খোঁজ পেয়ে সে দুঃখ ভুলতে বসে। হয়তো দুঃখ দেওয়ার মানুষটা তাকে সুখী করে ভালোবাসে বলে।
এবার কি সময় এলো তবে আবরাজ খানকে অবহেলার অনলে পড়িয়ে তার করা ভুলের সাথেই তাকে সাক্ষাৎ করানোর? ফিজার বুক ভারী হয়, চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়ে নোনা জল, কানের পিঠে তা বিলীন হয়ে যায়। শক্ত হাতে জড়িয়ে ধরে সামনের মানুষটাকে, কাঁদতে কাঁদতে আওড়ালো, ইউ আর ভেরি ব্যাড বয় আবরাজ খান। আবরাজ থতমত খেলো। নিজের কাজের ব্যাঘাতে তার মোটেও খারাপ লাগেনি, বরং বউয়ের কান্নায় তার অন্তর ছারখার হয়। বউয়ের ছোটোখাটো দেহখানা নিজের শক্তপোক্ত দেহে চেপে ধরে শক্ত করে কাতর কণ্ঠে বলে, সরি সুগন্ধি ফুল, আমি তোমায় শুধু কষ্টই দিয়ে গেলাম, তবে এতে আমি একটু অনুতপ্ত নই। তোমাকে কাঁদাতে আমার ভালো লাগে, সরি, বাট ইটস ট্রু। তুমি তাদের কাছে শাড়ি পরতে যাচ্ছ? আবরাজ সোফায় বসে থেকে চোখ পিটপিট করে জিজ্ঞাসা করলো। ফিজা শাড়ির ব্যাগটা মাত্র আলমারি থেকে নামিয়েছে, সেটা নেড়ে চেড়ে দেখতে দেখতে বলে, হ্যাঁ যাই, শুধু শাড়ি পরে চুলটা বেঁধে চলে যাব, আর কিছুই না। আবরাজ বসা ছেড়ে উঠে এলো, গায়ের গেঞ্জিটা টেনে টেনে ঠিক করে, হাতের পেশিগুলো ফুলে ফেপে উঠে। ফিজা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আবরাজ বউয়ের সামনে এসে দাঁড়ালো, গম্ভীর স্বরে বলে উঠল, শাড়ি পরবে পরো, কিন্তু কারোর হাতে নয়। নিজে পারলে পরো, নয়তো লেহেঙ্গা পরে নাও। এটা কেমন কথা আবরাজ? তাহলে মেকআপ আর্টিস্ট কেন ডেকেছেন বাড়িতে? রুমে আনতে দিচ্ছেন না, তাদের কাছে গিয়ে শাড়ি পরতে দেবেন না, তো তাদের শুধু শুধু আনার কি প্রয়োজন ছিল? ফিজা বিরক্তিকর বিরস মুখে বলে উঠল। আবরাজ ফিজার আপাত মস্তক দৃষ্টি বুলিয়ে থতমত কণ্ঠে বলল, এই মানুষটা আমার, তার মাথা থেকে শুরু করে পায়ের তলা সবটাই আমার। এই মানুষটার সর্বাঙ্গে আমার ছোঁয়া থাকবে, এখানে অন্য কারোর ছোঁয়া ইম্পসিবল। আবরাজ ফিজার ঘাড়ে হাত রেখে নিজের দিকে টেনে নিল। ফিজা অপ্রস্তুত হলো, মস্ত্রামস্ত্রি করে নিজেকে ছাড়াতে চায়। আবরাজ তা হতে দিবে নাকি? ফিজা বরাবরের মতো ব্যর্থ হলো। আবরাজ ফিজার কানে ঠোঁট ছুঁয়ে দেয়। ফিজা চোখ বন্ধ করে। ইদানিং সে অতিমাত্রায় আবরাজ খানের প্রতি দুর্বল হচ্ছে। এমনটা হলে এই পুরুষটাকে ছেড়ে সে থাকবে কি করে? ফিজা ভাবনায় বিভোর হয়ে পড়ে। আবরাজ ফিসফিসিয়ে আবার বলে, এই যে এখানে আমার দেওয়া চিহ্ন, এগুলো দেখবে কেউ, আবরাজ খান এটা কখনো মেনে নিবে না। কাঁধের কাপড় টেনে উন্মুক্ত করে আবরাজ। অল্প স্বল্প ভেজা চুল সরিয়ে দেয়। ফিজা চোখ বন্ধ করে নেয়। পরপর কয়েকদিন আবরাজ খান এর করা পাগলামির সাক্ষী স্বয়ং তার এই ক্ষত বিক্ষত শরীর। ফিজা বুঝতে পারে আবরাজ যেতে দিবে না তাকে। গোপনে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ল, চোখ বন্ধ রেখে বলে উঠল, আবরাজ ছাড়ুন, ব্যথা পাই, যাব না আমি শাড়ি পরতে। আবরাজ মুখ তখনও ফিজার ঘাড়ে ডুবিয়ে রেখেছে। কাঁধে গতকাল রাতের ক্ষত স্থানে আবারও আবরাজ দাঁত চেপে ধরেছে। ফিজার কলিজায় যেন লাগছে সেই ব্যথা, তবু দাঁতে দাঁত চেপে রইল মেয়েটা। আবরাজ অনেকক্ষণ পর দাঁত ছেড়ে ঠোঁট বুলিয়ে দিতে লাগলো। ফিজার চোখের কোণে জল জমেছে, চোখে চিকচিক করে, চোখ চিকচিক করে। আবরাজ ঘাট থেকে মুখ তুলে বউয়ের চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দেয়। পরপরই আবরাজ ফিজার ঠোঁটের কোণে আঙ্গুল দিয়ে স্পর্শ করলো। ঘোর লাগা দৃষ্টিতে মেয়েটার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, একটু কাঁদো, ভালো লাগে তুমি কাঁদলে। আপনি খুব খারাপ, অসভ্য, বাজে, জঘন্য আবরাজ। ফিজা নাক টেনে বলে। আবরাজের চোখ যেন হাসে, ঠোঁট নেড়ে আওড়ায়, সব তোমায় ঘিরে। তৃণা আসবে। হঠাৎ আবরাজ ফিজার এমন কথায় হাত সরিয়ে নিল। এমন কথা এই মুহূর্তে সে মোটেও আশা করেনি। বিরক্ত কপালে ভাঁজ, আর রাগে জল শক্ত হয়ে আসে। বারবার এই মেয়েটাকে তাদের মাঝে টেনে আনা কি খুব প্রয়োজন? ফিজার বোকামি আবরাজ আগে মেনে নিলেও এখন মানতে নারাজ। আগে তার সম্পর্ক জানতো না, সেই জন্য ভুল যখন যা ইচ্ছা হতো চীনাকে নিয়ে বলতো। এখন তো সব জানে, তারপরও কেন তাদের ভালো মোমেন্টগুলোর মধ্যে সব সময় ওই মেয়েটাকে টানে? ও বুঝতে পারে না আবরাজ বিরক্ত হয় এতে। আবরাজ নিজের রাগ সর্বোচ্চ কন্ট্রোলের চেষ্টা চালায়।
রয়ে শয়ে বিরক্তকর স্বরে জানায়। জানি আমি। বলেই ওয়াশরুমে চলে গেল। ফিজা শাড়ির ভাঁজ খুলে খুশি মনে। ভালোই লাগে বিরক্ত করতে আবরাজকে তার। কি সুন্দর রেগে মেগে তাকে কিছু বলতে না পেরে চলে গেল। শাড়ির সাথে সব প্রয়োজনীয় জিনিস পরে সে শাড়ি পরতে লাগলো। শাড়ি পরতে ভালোই লাগে ফিজার। অনেকবার পরা হয়েছে শাড়ি জার্মানি থাকতে, আবার দেশে এসেও পরেছে। বিয়ের প্রথম প্রথম পরতো। আয়ত্তে বেশ ভালোই এসেছে। শাড়ির কুচিটা অবশ্য একটা ঠিক করা খুব একটা সম্ভব নয়। ফিজা আঁচলটা কাঁধে তুলে কুচি ভাঁজ করলো। সেগুলো কামড়ে গুজে মাথা তুলে সামনে তাকাতেই নজরে এলো উন্মুক্ত শরীরে কোমরে টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে আবরাজ। এত দ্রুত কিভাবে শাওয়ার শেষ হলো? ফিজা ঘড়ি দেখলো। ঘড়িতে টাইম দেখে চোখ ছানাবড়া হয়ে গেল। 27 মিনিট হয়েছে সে শাড়ি পরা শুরু করেছে। আবরাজ বইয়ের শাড়ি কুচি ঠিক করে দেওয়ার জন্য নিচে হাঁটু গেড়ে বসে গেল। ফিজার ড্রেসিং টেবিলের উপর রাখা চুড়ির বক্স থেকে চুড়ি তুলে এরই মধ্যে হাতে পরে নিল। আবরাজের গম্ভীর স্বর আবার ভেসে আসে। শাড়ি পরে কমফর্ট পাবা। আপনি বড্ড ন্যাকা হয়েছেন আবরাজ। আমি আগেও অনেকবার শাড়ি পরেছি। আবরাজ হাঁটু গেড়ে বসে থাকা অবস্থায় বইয়ের উন্মুক্ত কোমরে লাল হওয়া স্থানে ঠোঁট ছুঁয়ে দেয়। আচমকা স্পর্শ। ফিজা একটু কেঁপে উঠলেও নিজেকে সামলে নিল। হাতের কাজ শেষ হতে উঠে দাঁড়ালো আবরাজ। সম্পূর্ণ দৃষ্টিতে বউয়ের দিকে তাকালো। আবরাজের পছন্দ নয় অতিরিক্ত সাজসজ্জা। ফিজা তো আরও পছন্দ করে না অতিরিক্ত, তাই সাজে না সে। এতেই ভালো লাগে। ওকে পড়ো, শরীর খারাপ লাগলে আমায় সাথে সাথে জানাবা। আবরাজ ফিজার কানে কানের জিনিসটা পরিয়ে দিতে দিতে বলল। ফিজা মাথা দুলিয়ে বলে, আচ্ছা, আপনি বউ পাগল হয়ে যাচ্ছেন। পরপর আবার বলল। আবরাজ বউয়ের কপালে ওষ্ঠ ছুঁয়ে দেয়। ঠান্ডা শীতল স্পর্শ। ফিজা চোখ বন্ধ করে অনুভব করে সেই ভালোবাসার ছোঁয়া। আবরাজ মৃদু স্বরে বলল, তোমার জন্য শুধু। ত্রিনাকে চিকিৎসার জন্য বলিয়েন একবার। মেয়েটা সত্যি অসুস্থ। একবার দুবার কতবার সহ্য করবে সে? কপালের রগগুলো বলে দিচ্ছে ভালোই রেগেছে এবার আবরাজ। ফিজা নিজেও এত সময় চুল ঠিক করছিল, তবে আবরাজের সারা শব্দ না পেয়ে আবরাজের দিকে তাকাতেই থতমত খেল। আবরাজ খাবলে ধরে ফিজার বাহু। কিছুটা উচ্চ স্বরে বলে উঠল, আমাদের মাঝে থার্ড পারসন টানবে না, বিরক্ত হই আমি। আবরাজও অসুস্থ, ওর বাবা। ফিজা বলতে পারে না সম্পূর্ণ কথা। তার আগেই কানে আসে বিকট শব্দ। নিচে কাচের টুকরো এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। ফিজা দৃষ্টি ঘুরিয়ে ড্রেসিং টেবিলের উপরে তাকালো। নেই দামি সেই পারফিউমের বোতলটা। আবরাজের পছন্দ সেটা। ফিজা টলমল অবাক চোখে আবরাজের দিকে তাকাতেই আবরাজ আরেক কাণ্ড করে বসলো। ফিজার মাথার পেছনে হাত রেখে নিচের দিকে টেনে নিল। পুরুষালী ওষ্ঠ পিঠের নিচে চাপা পড়ে ফিজার অধর। টু শব্দ করে না সে। আবরাজ নিজের থেকে ছেড়ে দেয় বইয়ের অধর। হাতের অবাধ্য বিচরণ থামিয়ে গালে রাখে হাত। জিহ্বা ধারা ঠোঁট ভিজিয়ে মোলায়েম স্বরে বলে, রাগিয়ে দিবে না, সহ্য হয় না আমার, তুমি বুঝো। তারপরও আমাকে রাগিয়ে দাও। কলিজা আমার এমন করো না, আমি সময় মতো সব করব। এরপর কি আর রেগে থাকা যায়? অভিমান আসে এই পুরুষের ওপর। ফিজা তপ্ত শ্বাস ফেলে চুপচাপ বসে গেল ড্রেসিং টেবিলের সামনে রাখা চেয়ারটায়। আবরাজ বউকে সাজাতে হাতে নিল সর্বপ্রথম কাজল। মাই বিউটিফুল ওমেন। ফিজা আর চোখে দেখে আবরাজের মুখের দিকে। পুরুষটার চোখে মুখে মুগ্ধতা ছেয়ে আছে। ঠোঁটজোড়া যেন হাসে। ফিজা আবরাজের বুকের উপরিভাগ স্বেচ্ছায় অধর ছুঁয়ে দেয়। আবরাজ চোখ পিটপিট করে তাকায়। ফিজা হেসে ফেলে। আবরাজ নিজেও রেডি হয়, তাই ফিজা ঠেলে ঠুলে পাঠিয়ে দিল রেডি হতে। ফিজা আয়নায় নিজেকে দেখলো। আসলেই দারুণ লাগছে তাকে। বরাবরের মতো সে নিজেই নিজের প্রশংসা করতে ভুলে না। তার সৌন্দর্য আবরাজ খানকে দুর্বল হতে বাধ্য করেছে। তা কতদিন থাকবে? মানুষ সৌন্দর্য ক্ষণস্থায়ী। এটা কি আবরাজ খান জানে না? হয়তো জানে। ক্ষণিকের মোহ হতে পারে, তবে কি তা এক সময় কেটে যাবে? হয়তো। প্রায় 10 মিনিটের মধ্যে আবরাজ ফিরে এলো। গায়ে তার সাদা পাঞ্জাবি পায়জামা,
কি চমৎকার দেখাচ্ছে সুদর্শন পুরুষ আবরাজ খানকে। পাঞ্জাবি পরিহিত অবস্থায় এই প্রথম ফিজা আবরাজকে দেখল। তাদের বিয়েতেও সে স্যুট পরে গিয়েছিল। পাঞ্জাবিতে চমৎকার মানিয়েছে বলিষ্ঠ সুঠাম দেহের আটসাট লেপ্টে রয়েছে শরীরের অঙ্গে। ফিজার হতভম্ব মুখের দিকে তাকিয়ে আবরাজের নিকট স্বাভাবিক ঠেকল। সে জুতা জোড়া হাতে নিয়ে সোফায় বসলো। মোজা জোড়া ফিজার মুখের দিকে তাকিয়ে পরে নিল। এরপর লোফারগুলো পরে উঠে এসে ফিজার পাশে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। লাল টকটকে শাড়ি, পাশে দাঁড়ানো সাদা পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন পুরুষ। ফিজার মনে মনে আওড়ালো, মাশাআল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভয়েস অফ জান্নাত চ্যানেলটিতে নিয়মিত আশিক সোনালিকার গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের প্রেরণা। ধন্যবাদ।